শুরু করব সুকন্যা আপনার কাছ থেকে। আমি দুটো জোটের চেহারাটা বলেছি। আগামীকাল কংগ্রেসের বিরোধী দলনেতা মানে আপনাদের শ্যাডো প্রাইম মিনিস্টার তৈরি হচ্ছে একা একাই, কোনো আলোচনা না করে। এটা কি জোট ভাঙার প্রথম ইঙ্গিত? মানে ইন্ডিয়া জোটের কথা বলছেন তো? আপনাদের তো ওই জোটটাই নাকি? হ্যাঁ। অন্য কোনো জোট আছে আবার? মিনি না, অনেক রকম তো জোট হয়। আপনি যে আশঙ্কাটা যেটা করছেন এখানে হয়েছিল আমার সময় ইন্ডিয়া জোটটা ভাঙার একটা যেটা কথাটা বলছেন, এটা কিভাবে বলছেন সেটা তো মানে বোঝাই যাচ্ছে না। এটা বোধহয় আপনি নিজেও খুব একটা বিশ্বাস করেন না যে এই যে ইন্ডিয়া যে জোটটা হয়েছে বিরোধী জোট, আপনাদের জোট আছে সেটা মানে কে আছে? সবাই আছে। সবাই আছে। কালকে একা একা দলনেতা ঠিক করছে বিরোধী, সেটা তাদের স্ট্র্যাটেজি। তারা নিশ্চয়ই দেখুন, কংগ্রেসের স্ট্র্যাটেজি, ইন্ডিয়া জোটের নয়। না, তারা তাদের মধ্যে নিজেরা মিটিং করছে। মিটিং করার পর পরবর্তীকালে এখনো সময় আছে, তারা নিজেরা নিশ্চয়ই মিটিং করবে। তাদের কে নেতা হবে সেটা তারা মিটিং করবে। তাদের কে নেতা হবে সৈকত? তাহলে লোকসভাতে বিরোধী দলনেতাটা কংগ্রেস পাচ্ছে, ইন্ডি জোট পাচ্ছে না। শুরুতেই জোট ভাঙার ইঙ্গিত। না, দেখুন, প্রথমত হচ্ছে দুটো জোটের ক্ষেত্রেই বেশ কিছু নির্ভরযোগ্য সঙ্গী রয়েছে, আবার বেশ কিছু আনপ্রেডিক্টেবল সঙ্গীও রয়েছে। যেমন আপনি যদি দেখেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু আজ থেকে ঠিক 1 বছর আগে যে রোলে ছিলেন আজকে অন্য রোলে আছেন। আবার ভবিষ্যতের 1 বছর পর এরা কোন দিকে অবস্থান করবেন সে বিষয়ে কোড আনকোড অনেক প্রশ্ন চিহ্ন রয়েছে। ঠিক একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের মিটিং এর পর যেভাবে বাই পার্টে 1:1 সবার সঙ্গে দেখা করছেন, কথা বলছেন, সেটাও একটা অন্যরকম ইঙ্গিত বিজেপির শিবিরের দিকে তাদের পক্ষের লোকজন বলছে। দেখুন, আমরা বামপন্থীরা বলছি আমাদের সাংসদ সংখ্যা 9। আমরা কাউকে কেনাবেচার পক্ষেও নই, কাউকে মানে কোনো জোট থেকে লয়ালিটির প্রশ্নে বেরিয়ে আসার প্রশ্ন নয়। আমাদের একটা স্থায়িত্ব রয়েছে, আমরা ইন্ডিয়া জোটের পার্ট ছিলাম, আছি, থাকবো। কিন্তু যে রাজনৈতিক পরিমণ্ডল তৈরি হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে, নিশ্চিতভাবে এটা গোটা দেশের কাছে, মানুষের কাছে এটা পরিষ্কার যে সার্বিক দেশের সাধারণ মানুষের ম্যান্ডেট বিজেপি বা মোদী সরকারের একটা বিরুদ্ধের ম্যান্ডেট, একদম বিরুদ্ধেরই ম্যান্ডেট। তার কারণ আমি আপনাকে বলি, সরকার তৈরি করছে, আপনারা দাঁড়িয়ে দেখছেন না। আমি আপনাকে বলি, আমি আপনাকে বলি, আমাদের সেই শক্তি নেই সরকার তৈরি করবার। কিন্তু আপনাদের পক্ষে কোনো ম্যান্ডেট দেয়নি। আমি আপনাকে বলি, না, জিজ্ঞাসা করছি, আপনাদের সংখ্যাগরিষ্ঠ, এটা ইন্ডিয়ান ডেমোক্রেসির একটা বিউটি, যেখানে একটা সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষ তারা বিভিন্নভাবে বিভক্ত হলেও তারা আজকে ইন্ডিয়া প্ল্যাটফর্মের মঞ্চে ঐক্যবদ্ধ হয়েছে। নিয়ে সবাই মিলে 234 হয়েছে। হ্যাঁ, হতে পারে, হতেই পারে, 240 হয়েছে, হতেই পারে। আপনি বলছেন এই ম্যান্ডেটটা বিজেপির বিরুদ্ধে, আপনাদের পক্ষে একটা সময় কংগ্রেসেরও 200-250 উপরে ছিল, সেই কংগ্রেসও একটা সময় নেমে গেছিল একদম তলানিতে। আপনি বলছেন এই ম্যান্ডেটটা বিজেপির বিরুদ্ধে, কিন্তু আপনাদের পক্ষে। আমি আপনাকে বলছি কোড আনকোড বিজেপির বিরুদ্ধে আমার বলা ভুল হয়েছিল, ওটা আসলে মোদির বিরুদ্ধে। তার কারণ হচ্ছে এইবারের সরকার তৈরি করবার ক্ষেত্রে বিজেপি স্লোগান এটা ছিল না যে ইসবার বিজেপি সরকার, স্লোগানটা ছিল ইসবার মোদি সরকার। এবার আমি জানি না কি বার্গেনিং পলিটিক্স, আমি একটা লাইন শুনে শেষ করে কোন জায়গায় এই কোয়ালিশন গভর্নমেন্ট থাকবে সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন। কিন্তু যেভাবে মোদির মতন একটা দেবতুল্য চরিত্র যেভাবে মাথা নুয়ে ফেলছেন দুর্নীতিতে অভিযুক্ত চন্দ্রবাবু নাইডুর কাছে, যেভাবে মাথা নুয়ে ফেলছেন পল্টুরাম নীতিশ কুমারের কাছে, তাতে এটা প্রমাণিত আপনি যতই বিজেপি বা মোদিকে একটা বিশাল বড় ফিগারের জায়গায় দাঁড় করান না কেন, মনের ভেতরে দুকু ভয় কাজ করছে বিজেপিরও, ঠিক যেমন কংগ্রেসেরও ভয় কাজ করছে। তার জন্য কংগ্রেস তৃণমূলকে সঙ্গে নিয়ে আলোচনায় রাখছে না। বিরোধী দলনেতা কংগ্রেস নিজেরাই ঠিক করছে, কারণ তারা জানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আছে, কালকে নিজের জেল যাত্রা আটকাতে সবাই আছে, তারা নিজেরা ঠিক করছে। আমাদের ফিগার নয়, আমাদের শুনুন, আমাদের ফিগার 9। আমাদের যদি ফিগার হতো 50-এর উপরে, তাহলে 61 রুপিয়ে 1 যেমন দেখিয়েছিলাম তেমন দেখাতে পারতাম। আমি একটু নির্মলাবাবুর কাছে আসি। নির্মলাবাবু, সৈকত কিন্তু বললেন কথা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। দেখুন, আমি বিজেপিটা বলে ভুল করেছি, এটা অ্যান্টি মোদি ম্যান্ডেট। আমার তো প্রশ্ন এটাই ছিল, অন্ধ মোদি বিরোধিতাতেই এই অবস্থায় এসে দাঁড়িয়েছে ইন্ডি জোট। কালকে মোদির সরকার তৈরি হয়ে গেল, মানে মোদি আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী, অক্ষম আস্ফালন ছাড়া এদের আর কি করার থাকবে? কি কর্মসূচি হতে পারে? আজকে বলছে অমিত শাহকে পাল্টেই দেবে, দুদিন পর মোদিকে প্রধানমন্ত্রী পাল্টেই দেবে। এমনিতেই তো ওটা নাইডু আমি ওনাকে জিজ্ঞাসা করছি, এগুলো ওদের উইশফুল থিঙ্কিং, এর সঙ্গে রিয়ালিটির কোনো সম্পর্ক নেই। কারণ আপনার রিয়ালিটিটা একদম অন্য। ওরা ভাবতে ভালোবাসছে তাই ভালোবাসছে। আমি বলেছি না, ইন্দ্রিয় সুখ, সেইটাই। ওরা 400 পার কল দিয়ে বিজেপি সরকারটা গড়ছে, ওরা 400 পার কল দিয়ে, আর ওদের পরটা কথা ছেড়ে দিয়ে 29 পায়, ওদের কথা ছেড়ে ওদের কোনো দামি নেই, ওদের কোনো দাম নেই। আমি ওদেরকে নিয়ে আগামীকাল একটা ওদের নিয়ে আলাদা আমি আপনাকে বলি, বামপন্থীদের
নিয়ে সময় নষ্ট করা যেরকম তৃণমূলকে নিয়ে সময় নষ্ট করা এক। কেন বলছেন এটা? তার কারণ শুনুন, দাদা আজকেই বলে দিয়েছে যে কংগ্রেসের দাদাগিরি মানবো না। কংগ্রেস থেকে বাদ দিয়ে আমি আপনাকে বলছি, হ্যাঁ তাই জন্যই করছে, একদম স্ট্রেট শুনে রাখুন। কারণ কংগ্রেসের পজিশন ভিজাভি অন্য পার্টি যেখানে দাঁড়িয়ে আছে, ঠিক একই রকম ভাবে বিজেপিও ভিজাভি এনডিএ পার্টি এক জায়গায় দাঁড়িয়ে আছে। কংগ্রেস যতটা দূরে আছে, মানে ধরুন সমাজবাদী পার্টি, টিএমসি, ডিএমকে এদের থেকে, তার থেকেও বেশি দূরে রয়েছে বিজেপি, যদি আপনি 240টাকে ধরেন। সুতরাং এই যে ইকুইডিস্টেন্স দুজনের লড়াইটা কিন্তু সেই দাঁড়িয়ে যাচ্ছে কংগ্রেস ভার্সেস বিজেপি, আর এরা ফেউ টিএমসি ফেউ ছাড়া কিচ্ছু না একদম। আচ্ছা, আমি আপনার কাছে কথা বলবো, আমি একদম ফেউ। বেশ, আমি চন্দ্রচূড় বাবুর কাছে এক মিনিট, আমি সুযোগ আপনি আবারও বলার সুযোগ পাবেন সুগন্ধা, অবশ্যই যাবো। আপনি নিশ্চয়ই কাউন্টার করতে চাইবেন। আমি সুযোগ দেবো না, আপনি যদি মানতে না চান 543টার একটা জায়গায় কি ফেউ ছাড়া কি বলতে? না, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস আপনি বলুন চারটে মন্ত্রী নিয়ে নেয়, তাহলে 29টা এমপি নিয়ে তো অনেক কিছু নিতে পারে। এটাই তো প্রশ্ন সৈকত, সেইটাই তো প্রশ্ন। আমার কাছে এটাই প্রশ্ন, যেটা রিয়ালিটি নয়, বাস্তব নয়, যদি বাস্তবটাকে তুলে ধরার চেষ্টা করেন। আমি এটাই বাস্তবটা কিছুই নয়, কংগ্রেসের দাদাগিরি আপনাকে মেনে নিতে হবে। যে কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস বলেছিল যে 40 পার হবে না, হ্যাঁ সে 99 বলেছিল তো, যে না বলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওরা 40 পার হবে না, ঠিক আছে। আর যে কংগ্রেসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপেনলি বলেছিলেন এটা একটা ভোট কাটুয়া, তা এখন আপনি কি বলতে চান? তাহলে 99 আর 29 সমীকরণটা কি? একজন না একজন ডাকছে। আচ্ছা ঠিক আছে, আমি চন্দ্রচূড় বাবু, আরে এটা একটা কমফোর্টেবল অ্যাডজাস্টমেন্টে ওরা গেছে, যে করে হোক নরেন্দ্র মোদীকে ওরা একটা লো লেভেলে দেখাবে, এটা ওদের ইন্দ্রিয় সুখ। আবার বলছি, ইট ইজ অনলি দেয়ার সেন্সুয়াল প্লেজার, এছাড়া কিচ্ছু নেই। আচ্ছা, এই যে 40 পেরোবে না কংগ্রেসের, 40 পেরোবে না মমতা বন্দ্যোপাধ্যায়, মানে কংগ্রেস 40 পেরোবে না এটা বলা মমতা বন্দ্যোপাধ্যায়ের 29 দলের বা 29 সাংসদের দলকে না হয় ডাকতে কংগ্রেসের আপত্তি। বলছি অখিলেশের সঙ্গে তো সেদিনও একসঙ্গে প্রচার করে বেড়ালেন রাহুল গান্ধী। এখন লোকসভার বিরোধী দলনেতা মানে শ্যাডো পিএম, সেটা ঠিক করবার আগে সমাজবাদী পার্টিকে কংগ্রেস কেন ডাকছে না? আপনার কি মনে হয়? হ্যাঁ, কেন আমি একটুখানি বুঝে নিই। আমি চন্দ্রচূড় বাবু কিভাবে দেখছেন? চন্দ্রচূড় বাবু আপনার কি মনে হয়, মানে এই এত ঐক্যবদ্ধ ইন্ডিজোট যারা প্রতি মুহূর্তে নরেন্দ্র মোদী সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন করছেন, তারা তাদের বিরোধী দলনেতা বাঁচতে চলেছেন সর্ববৃহৎ দল একা আলোচনা করে, জোটের আর কেউ ইনভাইটেড নয়। চন্দ্রচূড় বাবু, একটা জোট, এটাকে জোট বলা যায় কিনা সেটাই আমি এখনো বুঝতে পারি না। কেউ কাউকে বিশ্বাস করে না, প্রতি মুহূর্তে ভয় কে কাকে পেছন থেকে ছুরি মারবে। এবং আগেকার দিনে, মানে অন্তত 10 বছর আগে মোদী সরকার আসার আগে, এনডিএ সরকার আসার আগে, 2014 সালে আসার আগে আমরা অনেক জোট সরকার দেখেছি, সেই অনেক বছর ধরে চলেছে। সেখানে একটা জিনিস ছিল কমন মিনিমাম প্রোগ্রাম। এই যে একটা জোট নামে, এই জোট নামে যেটা চলছে, তাদের কমন মিনিমাম প্রোগ্রাম এবং কমন ম্যাক্সিমাম প্রোগ্রাম একটাই জিনিস, যেটা হচ্ছে মুক্তি বিরোধী। যেটা সৈকত বাবু খুব ভালো করে পরিষ্কার করে বলে দিলেন, শুনে ভালো লাগলো যে বিজেপি বিরোধী না, মুক্তি বিরোধী। তা আমি ভাবছি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা, যে নরেন্দ্র মোদী মোটামুটি একটু রসিক মানুষ। তুমি যদি 6 মাসের জন্য অমিত শাহকে যদি প্রাইম মিনিস্টার করে দেন, তাহলে কি সে বিরোধিতাটা উঠে যাবে? তাহলে জোট ভেঙে যাবে? তাহলে কি ইস্যুতে বিরোধিতাটা হবে? হতে পারে, বলা যায় না কি হবে। কিন্তু এখানে যেটা রাহুল গান্ধীকে যেটা দেখা যাচ্ছে, হি ইজ ডেসপারেট ফর পাওয়ার। যেখানে ম্যান্ডেট নেই, বাট হি ইজ ডেসপারেট ফর পাওয়ার। যে কোনো উপায়ে যেন তেন প্রকারের ক্ষমতাটা হাতে চাই, তার জন্য যা কিছু করতে হয় করতে হবে। ফেক ইনফরমেশন দিয়ে, লোককে মিসগাইড করে, মিস ইনফরমেশন স্প্রেড করে ক্ষমতাটাকে আনতে হবে, যাতে বিজেপি, এনডিএ, নরেন্দ্র মোদীকে ছোট করে দেখানো যায়, দেখাতে হয় যে তারা দেশে ক্ষতি করছেন এবং বিশাল একটা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তো সেটা যে এত অবাস্তব একটা প্লট তৈরি করছেন, সেটা মানে চন্দ্রচূড় বাবু, আপনি ষড়যন্ত্র কেন বলছেন? গণতন্ত্রে তো বিরোধী জোট করার, সেটা ওদের মত যাই হোক, নরেন্দ্র মোদী সম্পর্কটা ঠিক ভাবছেন ভুল হচ্ছে, অন্য কথা, কিন্তু বিরোধী জোট করার অধিকার তো সবার আছে। ষড়যন্ত্র কেন বলছেন? ষড়যন্ত্র করছে বিজেপি, ষড়যন্ত্র করছে সরকার, ষড়যন্ত্র করছে, ওনাদের অভিযোগটা ষড়যন্ত্র। ওনারা ষড়যন্ত্র করতে, সেটা আমি বলছি না, এটা বিরোধী হিসেবে ওনাদের পূর্ণ অধিকার আছে। কিন্তু যে ধরনের অভিযোগ ওনারা তুলছেন, সেটা একটা অবান্তর, সেটা ঘন্টাখানেকের মধ্যে সেটা এক্সপ্লোড করে যাচ্ছে, সেটা টিকতেও পারছে না। মানে এমন একটা পরিস্থিতিতে পৌঁছেছে, প্রতিদিন নতুন নতুন করে কিছু
ডিসকভার করতে হবে ইস্যুটা কি, কোন ইস্যুতে শুধু মোদি বিরোধিতা, মানে মোদি যাই বলবেন তারই বিরোধিতা করতে, সেটা কি পলিটিক্স হতে পারে? সেটা তো কখনো পলিটিক্স হতে পারে না। কনস্ট্রাকটিভ অল্টারনেটিভটা কি? এক্স্যাক্টলি আমি ইন্ডিজোটের একটা কর্মসূচি কর্ম মিনিমাম প্রোগ্রাম অন্তত আশা করেছিলাম।